বাসর ঘরে আলেক্যর কপালে বন্দুক ধরলো তমসা। ধারাবাহিকে শুরুতেই দেখা যাচ্ছে তমসা তো থানায় থেকে ফিরে আস্তে আস্তে ঘরে ঢুকে ঠাম্মার পাশে শুয়ে পড়ে। তারপর মনে মনে বলছে, তার মানে ওটা আদিনাথ আর সঙ্গে দুজন ছিল, আবির আর আভাস। আলেক্যর নামে নার্সিং হোম, কিন্তু ডক্টরটা কে? যে তিলোত্তমাকে মারার সমস্ত চক্রান্ত করলো, কে সে, কি নাম তার? এইসব ভাবতে ভাবতে তো ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলা দেবরাজবাবু তিলোত্তমার বইগুলো গুছাচ্ছে আর কাঁদতে কাঁদতে বলছে, সবাই খালি জামা কাপড় গুছোতে ব্যস্ত, ওগুলো তো টাকা দিলেই কিনতে পাওয়া যায়, কিন্তু এই বইগুলো, যেগুলো পড়ে আমার মেয়ে ডাক্তার হয়েছে। তখনই বিপাশা এসে বলছে, তোমার মেয়ের শ্বশুরবাড়ি যাওয়ার সময় হলো। তিলোত্তমার কাকিমা তখন দেবরাজকে বলছে, দাদা আপনি বাইরে যাবেন না? দেবরাজবাবু তখন বলছেন, না দেবজিৎকে বলো ব্যাগটা নিয়ে যেতে, আমি বাইরে যাব কেন? এইসব বিদায় ফিদায় আমার ভালো লাগে না, এইসব বিদায় ফিদায় আমি দেখতে পারি না। এই বলে তো কাঁদতে কাঁদতে বলছে, বাবার কাছ থেকে তার মেয়েকে কেড়ে নিয়ে বিদায়। যাও যাও, তোমরা গিয়ে বিদায় দিয়ে দাও। তখনই তো তমসাকে সকলে মিলে ঘরে নিয়ে আসে। দেবরাজবাবু তখন তমসাকে বলছে, তুমি এখানে এসেছো কেন? যাও, সব ঠিক থাকবে এখানে। শুধু একটা কথা মাথায় রাখবে, যখন তোমার শ্বশুর বাড়িতে আমি যাব, মাথা উঁচু করে যেন বেরোতে পারি। তোমার জন্য আমার যেন অহংকার হয়। বিপাশা তখন বলছে, এসব কি বলছো তুমি? দেবরাজ তখন বলছে, না বিয়ের সময় উধাও হয়ে গেল তো আবার চলে এলো। তোমরা কিন্তু কেউ খেয়াল করোনি, বিয়ের লগ্ন কিন্তু পেরিয়ে গেছিল, যদি অশুভ কিছু হয়। তমসা তখন দেবরাজকে বলছে, বাবা মায়ের আশীর্বাদ থাকলে সবসময় শুভ হয়। দেবরাজ তখন বলছে, তুমি নাকি বাসরে নাচছিলে। বিপাশা তখন দেবরাজকে বলছে, এখন এসব কথা থাক না, কেন বলছো? আর যে কোনো মেয়েই তো একটু আধটু নাচ করতে পারে। দেবরাজ তখন বলছে, ওরা যে বলছিল খুব ভালো নাচছিল, একসময় এ বাড়িতে একজন নাচ করতো, তাই তাকে। তখনই বিপাশা কাঁদতে কাঁদতে বলছে, এখন এসব কথা থাক না, চুপ করো দোহাই তোমার। এই বলে তো তমসাকে যাওয়ার জন্য বলে। তমসা তখন দেবরাজবাবুর পায়ে হাত দিয়ে মনে মনে বলছে, আমাকে ক্ষমা করো বাবা, আমি জানি আমি অন্যায় করছি, কিন্তু সঠিক কাজ করছি, আমার দায়িত্ব পালন করছি। এই বিয়ে বিদায় সব একটা মিশন। এই লড়াইটা তিলোত্তমাকে বিচার দেওয়ার লড়াই, এরকম অন্যায় যেন কোনো তিলোত্তমার সঙ্গে না হয়, তার লড়াই। আমাকে ক্ষমা করো। দেবরাজ তখন তমসাকে তুলে বলছে, একটা কথা মাথায় রেখো, পৃথিবীর সব দরজা যদি তোমার জন্য বন্ধ হয়ে যায়, কিন্তু একটা দরজা খোলা আছে, সেটা তোমার বাপের দরজা, সব সময় খোলা থাকবে। ঈশ্বর তোমার মঙ্গল করুন, তুমি যাও। তখন তো সকলে মিলে তমসাকে ধরে নিয়ে যায়। তখনই পেছন থেকে দেবরাজবাবু ডাকছে, তিলোত্তমা বলে। তমসা তখন সাড়া না দিয়ে কিছুটা এগিয়ে যায়, তারপর থমকে দাঁড়িয়ে মনে মনে বলছে, আমি তো ভুলেই গেছিলাম আমি এখন তিলোত্তমা, বাবার ডাকে সাড়া দিলাম না। এই বলে তো পেছন ঘুরে দাঁড়ায়। দেবরাজ তখন তমসাকে বলছে, একবারের ডাকে সাড়া দিলে না কেন? দেবী তখন দেবরাজকে বলছে, এই সময় কারোর মাথা কাজ করে নাকি? তমসা তখন দেবরাজকে বলছে, কি বলছিলে বলো? দেবরাজ বাবু তখন বলছে, সম্পর্কের থেকেও তুমি যে মানুষের প্রাণ বাঁচানোর চেষ্টা করেছো, তার জন্য তোমার বাবা গর্বিত। হয়তো সঠিক লগ্নে বিয়ে হয়নি, তবুও তুমি আমার অহংকার। যাও। তখন তো সকলে মিলে তমসাকে বাইরে নিয়ে যায়। ঠাম্মি তখন তমসাকে বলছে, তোমার কণ্ঠে রবি ঠাকুরের গানটা শোনার জন্য আমি অপেক্ষা করব। তাই তোমার আনন্দ আমার পর, তাই এসেছো তুমি নিজে। তুমি যখন দিরাগমনে আসবে তখন শুনবো। বিশাখা তখন ঠাম্মাকে বলছে, তুমি কি কোনো কারণে ওকে সন্দেহ করছো? আমার কিন্তু অদ্ভুত লাগছে। ঠাম্মা তখন বলছে, তার থেকেও অদ্ভুত লাগছে আমার। তখন তো তিলোত্তমার বোনরা বলছে, ঠাম্মি এখন এসব কথা থাক না। এই বলে তো তমসাকে ওখান থেকে নিয়ে যায়। এরপর তো বিদায়ের সব নিয়ম কানুন করে তমসাকে বিদায় দেয়। তমসা তখন গাড়িতে গিয়ে বসে। আলেক্য তখন ড্রাইভারকে বলছে গাড়ি ছাড়ার জন্য। তখনই অন্তিপা বলছে, 1 মিনিট। এই বলে তো তমসাকে বলছে, তুই কাল রাতে বাইরে বেরিয়েছিলিস, ঠাম্মির কিন্তু ওষুধ খাওয়ার পরেও ঘুম হয়নি। তমসা তখন আস্তে আস্তে বলছে, কাউকে বলেনি তো? অন্তিপা তখন বলছে, না, শুধু আমাকে বলেছে। আমি বলেছি ডাক্তার তো, হয়তো পেশেন্টের কিছু হয়েছিল, তাই চলে গেছে। তুই দিরাগমনে এলে ঠাম্মি তোকে প্রশ্ন করবে, উত্তর তৈরি রাখিস। তমসা তখন গাড়ির ড্রাইভারকে বলছে, চলুন। গাড়ির ড্রাইভার তখন ওখান থেকে গাড়ি নিয়ে চলে যায়। তখনই একজন এসে সকলকে বলছে, তোমাদের ঠাম্মি ডাকছে, চলো। এদিকে তখন ডাক্তার প্রতাপ অর্ণবকে বলছে, এই কম্পিউটারটা খোলা, এটা কার? অর্ণব তখন বলছে, ডক্টর তিলোত্তমা মুখার্জির। প্রতাপ তখন বলছে, এটা অন কেন? অর্ণব বলছে, হয়তো কাল রাতে অন করেছিল ডেটা কালেক্ট করার জন্য। তখনই একজন এসে প্রতাপকে সিসিটিভি ফুটেজের হার্ড ড্রাইভটা দেয়। প্রতাপ তখন ওটা নিয়ে ওনাকে চলে যেতে বলে। লোকটি তখন ওখান থেকে চলে যেতেই প্রতাপ অর্ণবের হাতে ওটা দিয়ে বলছে, ছাদে চলে যাও, পেছনের যে পুকুরটা আছে এটা ওখানে ছুঁড়ে ফেলে দাও, ব্যাস কালকের রাতের কোনো ফুটেজও থাকবে না, সব উদাও। এদিকে তখন আড়াল থেকে শম্ভু দাঁড়িয়ে সবটা শুনছে আর দেখছে। তখনই ডক্টর প্রতাপের ফোন আসে।
ফোনটা তুলে বলছে, লোকাল থানায় খবর দেওয়া হয়ে গেছে, বডি পোড়ানো হয়ে গেছে তো, শ্মশানের রসিদটা আমার লাগবে। তিলোত্তমার বাড়ির লোক খুব ভেঙে পড়বে, ওদের হাতে সমস্ত কিছু তুলে দিতে হবে তো, প্রেসকে একটা খবর দিও, একটা নিউজ তৈরি করা যাবে। এই বলে তো ফোন রেখে দেয়। তারপর বলছে, সরি তিলোত্তমা, আমি জানতাম না তুমিই সেই ডাক্তার যে সমস্ত প্রমাণ কালেক্ট করে আমাদের বিপদে ফেলার চেষ্টা করছো। সরি, তিলোত্তমার আত্মার শান্তি কামনা করি। এই বলে তো অর্ণবকে বলছে, সেই 4জন কোথায়, আমাদের পার্টির লোক। অর্ণব তখন বলছে, স্যার ওদের খোঁজ নেই। প্রতাপ তখন বলছে, হয়তো গা ঢাকা দিয়েছে, ওদের সঙ্গে যোগাযোগ করো ইমিডিয়েটলি। এই বলে তো দুজনে চলে যাচ্ছিল, তখনই লাশ এসে বলছে, স্যার কাল রাতে 27 জন ডিউটিতে এসেছিল, তার মধ্যে 12 জনই এই ফ্লোরে ছিল। একজন বলছিল খুব চিৎকার শোনা গেছে একজন মহিলার। প্রতাপ তখন বলছে, লালটু সরকেল, লাশ হয়ে তোমার প্রিয় জায়গায় মর্গে শুয়ে থাকার ইচ্ছা আছে কোনো? লাশ তখন বলছে না। প্রতাপ তখন বলছে, তাহলে ভুলে যাও, আর যে বলেছে চিৎকার শুনতে পেয়েছে তার নামটা আমাকে বলে দিও। এই বলে তো অর্ণবকে নামটা জানতে বলে ওখান থেকে চলে যায়। এদিকে তখন আলেখ্যর বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে তমসা মনে মনে বলছে, পৌঁছে গেছো তমসা, ডেস্টিনেশন আলেখ্যর বাড়ি, মেট্রো লাইফ লাইন নার্সিংহোমের মালিকের বাড়ি। তখনই বরণডালা হাতে আলেখ্যর মা তমসার সামনে দাঁড়িয়ে বলছে, আমি নিজে পছন্দ করে এনেছি আমার ছেলের বউ, আশীর্বাদ করি সুখে ঘর সংসার করো। আজকের পর্বটি এখানেই শেষ হয়ে যায়। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।